হ্যালো এভরি স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের আবার নতুন একটা ক্লাস ভিডিও নিয়ে চলে এলাম। আমরা আগের ক্লাসে তোমাদের সিবিএসই বোর্ডের ক্লাস 10 এর উপর কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশনের উপর জাস্ট আমি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম তোমাদের। তো আজকে আমি তার পার্ট 2 টা নিয়ে চলে এলাম। আজকে আমরা পড়বো এখানে অ্যাকচুয়ালি কিভাবে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো ব্যালেন্স তৈরি করতে হয় এবং কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া তাদের নামও জানবো আমরা, এবং ওই রাসায়নিক বিক্রিয়া আমরা এক্সপেরিমেন্ট করে কিন্তু দেখে নিতে পারবো। চলো আর দেরি না করে আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিই। আবার বলছি, যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে অন রাখো, কারণ এইরকম ভিডিওগুলো তোমাদের কাছে আগে চলে যাবে। তো আর দেরি না করে আমি ক্লাসটা শুরু করে দিই। তোমরা তাহলে নিশ্চয়ই থাম্বনেল বা আমার ইন্ট্রোডাকশন যে বললাম নিশ্চয়ই জেনে গেছো যে আজকে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশনের উপর আজকে আমরা ব্যালেন্স কিভাবে করতে হয় রাসায়নিক বিক্রিয়াগুলো এবং আমরা কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ার নামও কিন্তু এই ক্লাস ভিডিওতে আলোচনা করব। তো তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। চলো আমরা শুরু করে দিই। আজকে আমরা পড়বো ব্যালেন্সিং, অর্থাৎ ব্যালেন্স কিভাবে করতে হয়, অর্থাৎ ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন, কিভাবে ব্যালেন্স আমরা রাসায়নিক বিক্রিয়ার ইকুয়েশন গুলো করব একদমই সহজ ভাবে ছকের আকারে তোমাদের আমি বোঝাবো। চলো আমরা শুরু করে দিই। দেখো আমি কিছু ফার্স্ট শুরু করার আগে বলে দিই আমি একটা ল অফ কনভারসেশন অফ মাস, অর্থাৎ ভর সংরক্ষণ সূত্র বলবো আমরা এখানে। সেটা কি বলছে বলো দেখি। মাস can neither be created nor destroyed in a chemical reaction। বলছে ভরকে কখনো আমরা সৃষ্টি করতে পারবো না এবং আমরা ধ্বংস করতে পারবো না রাসায়নিক বিক্রিয়ায়। That is the total mass of the elements present in the products of a chemical reaction has to be equal to the total mass of the elements present in the reactant। কি বলছে বলো দেখি। না, বলছে যে টোটাল মাস অফ দা এলিমেন্ট, অর্থাৎ পরমাণু, অর্থাৎ যে মৌলগুলো যে প্রেজেন্ট থাকে আমাদের রাসায়নিক বিক্রিয়ায় তাদের যে টোটাল মাস, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় যারা পার্টিসিপেট করছে তাদেরকে আমরা কি বলবো, রিঅ্যাকট্যান্ট বলবো আমরা বা বিক্রিয়ক বলবো আমরা। তো তাদের যে মাস থাকবে ইকুয়াল টু আমরা কি লিখবো, যে প্রোডাক্ট ফরমেশন করে অ্যারো চিহ্নর পরে যে প্রোডাক্ট ফরমেশন করে তার মাস টোটাল মাস কি হবে না একই থাকবে। এটাই হচ্ছে কি ল অফ কনভারসেশন অফ মাস, অর্থাৎ ভরকে আমরা কখনো রাসায়নিক বিক্রিয়ায় ধ্বংস বা সৃষ্টি করতে পারবো না এবং রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত রিঅ্যাকট্যান্ট গুলো তাদের যে ভর বা মাস কি হয় না প্রোডাক্ট ফরমেশনের পরও তাদের ভর ও মাস কিন্তু একই থাকে। এই জন্য বলতে দেখো দ্যাট ইজ দ্য টোটাল মাস অফ দ্য এলিমেন্টস প্রেজেন্ট ইন দ্য প্রোডাক্টস অফ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় যে প্রোডাক্ট গুলো ফরমেশন করে তাদের যে টোটাল মাসটা কি হচ্ছে ইকুয়াল টু দ্য টোটাল মাস অফ দ্য এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য রিঅ্যাকট্যান্ট, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের টোটাল মাসের সাথে কি হবে সমান হবে। বুঝতে পারলাম কি বলছি। চলো আমরা এটা এরকম রাসায়নিক বিক্রিয়া দেখে নিই। যেমন দেখো একটা এ একটা ধরেছি আমি, বি একটা যোগ করলাম এর সাথে, সেখান থেকে এ বি তৈরি হলো। ওকে, তো এখানে যে এ আর বি এটাকে আমরা কি বলবো রাসায়নিক বিক্রিয়ায় লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ রিঅ্যাকট্যান্ট বলবো আমরা। আর এবিটাকে আমরা কি বলবো এখানে না প্রোডাক্ট বলবো আমরা। তাহলে এবিটা কি হচ্ছে দেখো টোটাল মাস অফ এলিমেন্ট ইন দা রিঅ্যাকট্যান্ট, অর্থাৎ রিঅ্যাকট্যান্টে টোটাল মাস অফ এলিমেন্ট কি আছে এখানে এ আর প্লাস বি আছে, ইকুয়াল টু আমরা কি লিখবো না টোটাল মাস অফ দা এলিমেন্ট ইন দা প্রোডাক্ট, অর্থাৎ রিঅ্যাকট্যান্টে যতগুলো যে এলিমেন্ট গুলো থাকবে তার যে মাস ইকুয়াল হবে কার সাথে না যে প্রোডাক্টটা ফরমেশন করবে তার সাথে কি হবে সমান হয়ে যাবে। এটাই হচ্ছে কি ল অফ কনভারসেশন অফ মাস। বুঝতে পারলাম কি বলছি, হ্যাঁ কি না। চলো আমরা এরকম আর রাসায়নিক বিক্রিয়া দেখে নিলে বুঝতে পারবো। দেখো আমি জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছি, কি উৎপন্ন হবে এখান থেকে না জিঙ্ক সালফেট আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। বুঝতে পারলাম, জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করলাম, জিঙ্ক সালফেট হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। জিঙ্ক মানে Z10 আমরা জানি, আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4 আমরা সবাই জানি, আর জিঙ্ক সালফেট হচ্ছে Z10SO4 আর হাইড্রোজেন হচ্ছে H2 গ্যাস। ওকে, তাহলে এইটা একটা রাসায়নিক বিক্রিয়া। আর এই জিঙ্ক আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড এটাকে আমরা রিঅ্যাকট্যান্ট বলবো আমরা, আর অ্যারো চিহ্নর পরে এদিকে জিঙ্ক সালফেট হাইড্রোজেন এটাকে আমরা কি বলবো প্রোডাক্ট বলবো আমরা। চলো এখানে দেখে নি আমরা কতগুলো কি আছে বা এলিমেন্ট গুলো কতগুলো আছে। দেখো
ফার্স্ট আমরা এলিমেন্ট, এলিমেন্ট বলতে কি কি আছে এখানে, জিঙ্ক আছে, হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। ওকে, চলো দেখিনি আমরা ছকের আকারে বুঝে নি। এলিমেন্ট বলতে ফার্স্ট জিঙ্ক বলবো। নাম্বার অফ অ্যাটমস, জিঙ্ক কটা আছে দেখো একটাই আছে এখানে, দেখো শুধু জিঙ্ক আছে। এবার হচ্ছে প্রোডাক্ট, নাম্বার অফ অ্যাটমস, জিঙ্কের ক্ষেত্রে কটা আছে দেখো একটা আছে, তাহলে আমি এক বসিয়ে দিলাম। এবার দেখো আমরা আবার একটা আমরা অ্যাটম এলিমেন্ট ধরবো, সেটা কি হাইড্রোজেন। হাইড্রোজেন কটা আছে লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ রিঅ্যাকটেন্টে, দেখো দুটো আছে এখানে, দেখো দুটো আছে, তাহলে আমি 2 বসিয়ে দিলাম এখানে। এবার দেখো আমরা যে প্রোডাক্ট তৈরি হয়েছে অর্থাৎ এইচ, এই যে এইচ কটা আছে এখানে, দুটো আছে নিশ্চয়ই, তাই নাম্বার অফ অ্যাটমস কি হবে 2 হলো। এবার দেখো সালফারে আমরা ধরবো আমরা। ওকে, সালফার একটা এলিমেন্ট, সালফার কটা আছে রিঅ্যাকটেন্টে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে কটা আছে না একটাই সালফার আছে। আর রাইট হ্যান্ড সাইড অর্থাৎ প্রোডাক্টে যে সালফারটা উৎপন্ন হয়েছে এটা কতটা না একটাই উৎপন্ন হয়েছে, দেখতে পাচ্ছ একটা, তাই নিশ্চয়ই এক লিখে দিলাম আমি। এরপর আমাদের কি আছে না শুধু অক্সিজেন আছে। অক্সিজেন তোমাদের ওই রিঅ্যাকট্যান্ট বা লেফট হ্যান্ড সাইডে কটা আছে অক্সিজেন, এখানে দেখো 4টা অক্সিজেন আছে, হ্যাঁ কি না, দেখো আমি 4টা অক্সিজেন বুঝিয়ে দিয়েছি। আর হচ্ছে প্রোডাক্ট বা রাইট হ্যান্ড সাইডে দেখো অক্সিজেন কটা আছে, 4টাই আছে, তাহলে এখানে 4 বসিয়ে দিলাম। তাই দেখো যে এখানে জিঙ্ক থেকে শুরু করে সালফার, অক্সিজেন, হাইড্রোজেন অর্থাৎ রিঅ্যাকট্যান্টে নাম্বার অফ অ্যাটমস ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে প্রোডাক্ট অফ দা অর্থাৎ নাম্বার অফ অ্যাটমস অর্থাৎ দুটো ইকুয়াল মাস নাম্বার আছে এখানে, হ্যাঁ কি না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাজ পার ল অফ কনভারসেশন অফ মাস, অর্থাৎ এই যে কনভারসেশনটা করলাম আমরা বা প্রোডাক্টটা তৈরি করলাম সেটা কিন্তু ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী। As the number of atoms of elements is the same on the both side to the arrow, hence it is a chemical অর্থাৎ ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে বুঝতে পারলে, তাহলে এটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে অলরেডি। তাহলে নাম্বার অফ অ্যাটমস বা পরমাণুর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তাদের কি হচ্ছে বোথ সাইড, মানে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টে কি হচ্ছে এলিমেন্ট গুলো সেম আছে, মানে একই আছে, নাম্বার অফ এলিমেন্ট কটা আছে একই আছে। তো এই যে একই নাম্বার অফ এলিমেন্ট এটাকে আমরা কি বলবো না ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, অর্থাৎ এখন এই রিঅ্যাকশনটা কিন্তু ব্যালেন্স আকারেই আছে। ক্লিয়ার, বুঝতে পারলে কি বললাম। চলো আমরা এরকম আরো কিছু কিছু স্টেপ অনুযায়ী আমরা দেখে নিব কিভাবে রাসায়নিক বিক্রিয়াগুলো করব। ফার্স্ট স্টেপ একটা দেখো, আমি একটা আয়রনের সাথে ওয়াটার যোগ করছি, সেখান থেকে উৎপন্ন হচ্ছে Fe3O4 অর্থাৎ ফেরাস অক্সাইড বলবো আমরা বা ফেরোসিলিক অক্সাইড বলবো, আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। চলো ড্র দা বক্সেস অ্যারাউন্ড H ফর্মুলা। আমরা এগুলোকে এখন তোমাদের বক্সের সাহায্যে আমরা সহজভাবে বুঝে নিতে পারলাম, সেরকম বক্সের সাহায্যে আমরা দেখে নিই। চলো ফার্স্ট আয়রন কে ওয়াটার সাথে রাসায়নিক বিক্রিয়া করে কি হচ্ছে একটা আয়রনের অক্সাইড তৈরি করছে আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। স্টেপ 2 কি বলবো না লিস্ট দা নাম্বার অফ অ্যাটমস অফ দা ডিফারেন্স এলিমেন্ট। তাহলে এখানে এলিমেন্টস গুলো আয়রন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এই এলিমেন্ট গুলোকে আমরা কি করব একটা বক্সের সাহায্যে ডিফারেন্স করে নিই। চলো এখানে রিঅ্যাকট্যান্ট বলতে আয়রন আর ওয়াটার আছে, প্রোডাক্ট বলতে এখানে কি আছে না Fe3O4 আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ওকে, আমরা সবাই জানি। তো এলিমেন্ট বলতে ফার্স্ট আমি আয়রনের কথা ভাবি, আয়রন এখানে কটা আছে মানে রিঅ্যাকট্যান্ট বা লেফট হ্যান্ড সাইডে নাম্বারও কটা আছে একটাই আছে। আর প্রোডাক্টে আয়রন কটা আছে দেখো 3টা আছে, Fe3 দেওয়া আছে, তাই নাম্বার অফ অ্যাটমস কত হবে প্রোডাক্টে 3 হবে আয়রনের। এবার হাইড্রোজেন চলে আসো, হাইড্রোজেন কটা আছে এখানে দুটো আছে হাইড্রোজেন, দেখো তাহলে আমি দুটো বসালাম রিঅ্যাকট্যান্টে। আর প্রোডাক্টে কটা আছে এখানে হাইড্রোজেন, দেখো দুটো আছে হাইড্রোজেন এখানে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার চলো অক্সিজেন, অক্সিজেন রিঅ্যাকট্যান্টে আছে কটা নাম্বার অফ অ্যাটমস, অক্সিজেন অ্যাটমস কটা আছে একটাই আছে, তাহলে 1 বসালাম। আর তোমাদের প্রোডাক্টে নাম্বার অফ অ্যাটমস অফ অক্সিজেন কটা আছে দেখো 4টা আছে এখানে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই 4টা, তাহলে আমি ছকের আকারে করে নিলাম একটা। কি কি করলাম, তাহলে এটা স্টেপ 2 করলাম। এবার চলো আমরা স্টেপ 3 এর দিকে যাই। Start balancing the compound that containing maximum number of atoms। মানে আমরা ব্যালেন্স তৈরি করতে হলে এখান থেকে ভাবতে হবে সব থেকে বেশি কোন এলিমেন্টটা এখানে আছে বা অ্যাটমটা আছে, কোনটা আছে দেখো Fe3O4, দেখো সব থেকে বেশি 3টা Fe আছে, 4টা অক্সিজেন আছে। এই জন্য বলছি ব্যালেন্স শুরু করার আগে দেখতে হবে কোন কম্পাউন্ডে সব থেকে বেশি নাম্বার অফ অ্যাটমস আছে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে Fe3O4 এ সব থেকে বেশি নাম্বার অফ অ্যাটমস আছে। টু ব্যালেন্স দা অক্সিজেন অ্যাটমস,
ফার্স্ট আমরা অক্সিজেন ব্যালেন্স করে নিই আমরা। দেখো নাম্বার অফ অর্থাৎ অ্যাটম অফ অক্সিজেন, ফার্স্ট দেখো ইনিশিয়াল ভাবে, ইনিশিয়াল বলতে মানে প্রাথমিক অবস্থায় কি আছে না ওয়ান ইন ওয়াটার, অর্থাৎ ওয়াটার মধ্যে একটাই কিন্তু অক্সিজেন আছে ইনিশিয়াল ভাবে। আর প্রোডাক্টে অক্সিজেন কটা আছে? চারটা, দেখো চারটা। কার মধ্যে আছে? Ap3O4 এর মধ্যে চারটা অক্সিজেন আছে। তাহলে এখানে ইনিশিয়ালে অক্সিজেন একটা আছে, আর এখানে অক্সিজেন কটা আছে? প্রোডাক্টে চারটা আছে। টু ব্যালেন্স, এবার ব্যালেন্স তৈরি করব আমরা কার না অক্সিজেনের। যদি আমি এখানে 4 গুণ করে দিই, মানে 4 গুণ করে দিব এখানে, মানে H2O4 যদি গুণ করে দিই তাহলে চারটা হয়ে যাবে এখানে, কারণ এখানে চারটা ছিল যেহেতু অক্সিজেন, হ্যাঁ কি না? তাহলে এখানে যেহেতু একটা ওয়াটারের মধ্যে একটা অক্সিজেন ছিল, তাহলে 1 × 4, তাহলে এখানে নিশ্চয়ই কি হবে? চারটাই অক্সিজেন থাকবে নিশ্চয়ই, কারণ এখানে 4 গুণ করে দিয়েছি। এখানে H2 এর পরে 4 গুণ করে দিলে কি হবে? এখানে তাহলে অক্সিজেনের যেহেতু চারটা ছিল, আমি 4 গুণ করে দিয়েছি এখানে রিঅ্যাক্ট্যান্টে। ওকে, তাহলে দেখো ফর এক্সাম্পল টু ব্যালেন্স অক্সিজেন অ্যাটমস উই ক্যান পুট কোএফিসিয়েন্টস 4, বলতে পারলাম as 4H2O and not H2O4 or H2O whole 4। দেখো এক্সাম্পল হিসাবে বা উদাহরণ হিসাবে আমরা অক্সিজেন অ্যাটমের ব্যালেন্স হিসেবে আমরা সাফিসিয়েন্টে আমরা কি লিখবো না 4H2O লিখবো, বুঝতে পারলাম? কখনো H2O4 লিখবো না বা H2O whole 4 লিখবো না, যে কথাটা বলা আছে, বুঝতে পারলাম কি বলছি? কেবলমাত্র 4H2, এইখানে আমরা কি করব? একটা 4 গুণ করব। কখন আমরা H2O whole 4 লিখবো না বা H2O4 লিখবো না আমরা, বুঝতে পারলাম কি বলছি? দেখো 4 গুণ করে দিয়েছি, দেখতে পারলে এবার দেখো 4 আমি গুণ করে দিলাম এবার। তাহলে এইভাবে লিখবো ব্যালেন্স, এইভাবে ব্যালেন্স লিখবো আমরা যে 4H2O, কখনো আমরা H2O4 বা H2O whole 4 এটা লিখবো না আমরা। তাহলে রিঅ্যাক্ট্যান্টে আমরা কেবলমাত্র একটা 4 গুণ করলাম অক্সিজেনের ব্যালেন্স করার জন্য। ওকে, এবার স্টেপ নম্বর 3 দেখো, উই ক্যান নট অল্টার দ্য ফর্মুলা of the compounds or elements to equalize the number of atoms। এবার আমরা দেখব যে ফর্মুলা থেকে যে ফর্মুলাটা পেয়েছি আমরা, যে কম্পাউন্ডটা পেয়েছি, যে কম্পাউন্ডের যে এলিমেন্ট গুলো আছে তাদের নাম্বার অফ অ্যাটমস গুলো আমরা দেখে নিই আমরা। চলো দেখে নিই একবার। স্টেপ 4 এ দেখবো আমরা কি না লেটস আস ব্যালেন্স হাইড্রোজেন অ্যাটমস ইন দা পার্সিয়ালি ব্যালেন্স ইকুয়েশন। এবার আমরা কি করব বলতো না, এখানে আমরা করব এবার যে হাইড্রোজেনের ব্যালেন্সটা আমরা দেখে নিই, হাইড্রোজেনের ব্যালেন্সটা কি আছে। চলো আমরা ছকের আকার দেখে নিব। তাই নাম্বার অফ অ্যাটমস অফ হাইড্রোজেন, দা নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস কটা আছে রিঅ্যাক্ট্যান্টে না দেখো 4 দুনে 8টা হয়ে গেছে, এখন দুটো ছিল 4 গুণ করেছি, তার মানে 8টা হয়ে গেছে এখানে। তাহলে ইনিশিয়াল ভাবে 8টা কি হচ্ছে হাইড্রোজেন আছে ইন 4H2O, মানে 4 মোল যে H2 আমি নিয়েছি তার মধ্যে কিন্তু হাইড্রোজেন আছে কিন্তু 8টা। ওকে, আর আমাদের রিঅ্যাক্ট্যান্টে অর্থাৎ প্রোডাক্টে বলবো আমরা, প্রোডাক্টে শুধু H2 ছিল, মানে দুটো হাইড্রোজেন ছিল, তার মানে এখানে হাইড্রোজেনের ব্যালেন্স হয়নি। যেহেতু এখানে 8টা H2 আছে, তার মানে এখানে দুটো আছে, তার মানে এখানে আমরা কি করব ব্যালেন্স করার জন্য এখানে 4 গুণ করে দিব এখানে। ওকে, তাহলে দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছো আমি কি করলাম, ব্যালেন্স করার জন্য আমি 8টা যেহেতু হাইড্রোজেন আছে তাহলে এ পাশে আমি এটা 4 গুণ করে দিব। তাহলে 4 হলে কি 4 দুনে 8 হয়ে যাবে, দেখো 4 গুণ করে দিলাম, তাহলে 4 দুনে 8 হাইড্রোজেন, 4 দুনে 8 হাইড্রোজেন। ওকে, অক্সিজেনও 4, অক্সিজেনও 4। তাহলে এখন হাইড্রোজেন আর অক্সিজেনের ব্যালেন্স কিন্তু অলরেডি আমরা করে নিলাম। চলো এবার স্টেপ 5 এ আসি। লেট আস ব্যালেন্স আয়রন অ্যাটমস ইন দা পার্সিয়ালি ব্যালেন্স ইকুয়েশন। এবার আমরা ভাববো যে অক্সিজেন আর হাইড্রোজেন তো হয়ে গেল, এরপর আমরা ভাববো আয়রন নিয়ে, আয়রনের ব্যালেন্স। দেখো আয়রন এখানে একটা আছে, এখানে আয়রন দেখো Ap3 আছে, 3টা আছে, তার মানে আমরা আয়রনের ব্যালেন্সটা করে নিই। তাহলে নাম্বার অফ আয়রন অ্যাটমস ইনিশিয়াল ভাবে কটা আছে? একটাই আছে রিঅ্যাক্ট্যান্টে। দেখো রিঅ্যাক্ট্যান্ট এটাকে বলবো আমরা, এই রিঅ্যাক্ট্যান্টে একটাই আয়রন আছে 1 ইন Ap। প্রোডাক্টে কটা আছে? এখানে প্রোডাক্টে দেখতে পাচ্ছি 3টা আয়রন আছে, কার মধ্যে Ap3O4 এর মধ্যে 3টা আয়রন আছে। তাহলে ব্যালেন্স করলে আমাদের কি করতে হবে, এখানে 3 গুণ করে দিতে হবে, এখানে 3 গুণ করে দিতে হবে আয়রনের ক্ষেত্রে। তাহলে 3 গুণ করলে কি হবে, তাহলে এখানে 3টাই আয়রন থাকবে। তাহলে দেখো আমি Fe জায়গায় 3 গুণ করে দিলাম। এখন দেখো 3টা Fe, 3টা Fe, 8টা হাইড্রোজেন, দেখো 8টা হাইড্রোজেন, 4 দুনে 8, এখানে 4 দুনে 8, 4টা অক্সিজেন, দেখো 4টা অক্সিজেন। এখন কিন্তু ব্যালেন্স পুরোপুরি হয়ে গেছে, ক্লিয়ার? তো স্টেপ 6 নম্বর দেখো, চেক দা কারেক্টনেস অফ দা ব্যালেন্স ইকুয়েশন।
এবার আমরা চেক করব যে কারেক্ট করব আমরা যে কারেক্ট ভাবে আছে কিনা ব্যালেন্সটা, তাই না? দিস মেথড অফ ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন ইজ কল্ড হিট এন্ড ট্রায়াল মেথড। তাহলে এই যে ব্যালেন্সটাকে আমরা তৈরি করে নিলাম, এখন কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ নাম্বার অফ যে এলিমেন্টস গুলো রিঅ্যাক্টেন্টে আছে আর নাম্বার অফ প্রোডাক্টস অর্থাৎ এলিমেন্ট গুলো যে প্রোডাক্টস প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ইকুয়াল ব্যালেন্স হয়ে গেছে। এই যে মেথডটা করলাম, যে ব্যালেন্সিং করলাম, এই ইকুয়েশনটাকে আমরা কি বলবো না হিট এন্ড ট্রায়াল মেথড। কি বলবো আমরা? হিট এন্ড ট্রায়াল মেথড। বুঝতে পারলাম কি বলছি? ওকে, চলো আমরা এই স্টেপ নম্বর আমরা 7 দেখে নিই আমরা। The physical state of the reactant and products are mentioned along with their chemical formula. আমরা এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো করলাম না, এই রাসায়নিক বিক্রিয়াগুলোর কিছু স্টেট মানে অবস্থা দেখবো। কি কি অবস্থা আছে চলো আমরা জেনে নিই। অবস্থা বলতে কি, দা গ্যাসিয়াস অবস্থা থাকবে, লিকুইড, অ্যাকুয়াস এন্ড সলিড। তাহলে গ্যাসিয়াস মিডিয়াম থাকতে পারে, লিকুইড মিডিয়াম থাকতে পারে, অ্যাকুয়াস মিডিয়াম থাকতে পারে, আবার সলিড স্টেট থাকতে পারে অফ দা রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট রিপ্রেজেন্টেড বাই দা নোটেশন। আমরা কি করব না কিভাবে আমরা কোনটা গ্যাস বা কোনটা লিকুইড বা কোনটা অ্যাকুয়াস মাধ্যম আছে বা কোনটা সলিড স্টেটে আছে সেইগুলোকে আমরা কি করব এইভাবে নোটেশন করব যে গ্যাসের ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে আমরা জি লিখে দিব, লিকুইড ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে আমরা এল লিখে দিব, অ্যাকুয়াস মিডিয়ামের ক্ষেত্রে এ কিউ লিখবো ব্র্যাকেট দিয়ে, আর সলিডের ক্ষেত্রে ব্র্যাকেটে এস লিখবো। এগুলো কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়ায় লিখতে হবে। তো চলো দা ব্যালেন্স ইকুয়েশন বিকামস, দেখো এফি আয়রন, আয়রন কিন্তু সলিড অবস্থা থাকে, দেখো ব্র্যাকেট আমি এখানে এস দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। H2 আমরা জানি সবাই, H2 কিন্তু জল যেহেতু লিকুইড স্টেট হবে, এখানে লিকুইড দেওয়া হয়নি, লিকুইড স্টেট দিতে হবে এখানে। ওকে, এখানে গ্যাসের জায়গায় লিকুইড হবে, এখানে এল হবে, এখানে তোমরা এল দিবে, এখানে যেহেতু লিকুইড স্টেট আছে এখানে তোমরা কি দিবে এল দিবে। ওকে, এবার দেখো যেহেতু Ap3O4 এটা একটা আয়রন অর্থাৎ ফেরোসফেরি অক্সাইড, যেটা আমরা বলি যে আয়রন আস্তরণ পড়ে যায় লোহার উপর বলে থাকি, সেটা নিশ্চয়ই সলিড আকার থাকবে। দেখো ব্র্যাকেটে এস লিখেছি আমি। আর হাইড্রোজেন আমরা জানি গ্যাস, সেটা কিন্তু ব্র্যাকেটে জি আকারে লিখবো। তাহলে এই যে ওভারঅল কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা ফুললি ভাবে কিন্তু বা ফুলফিল ভাবে কিন্তু আমরা ব্যালেন্স আকারে লিখে পুরোপুরি কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়াটাকে কমপ্লিট করলাম আমরা। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই যে স্টেপ গুলো পরপর করে এলাম, এই স্টেপ অনুযায়ী প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া কিন্তু আমাদের ব্যালেন্স করতেই হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি? এবার 8 নম্বর পয়েন্ট স্টেপ কি বলছে, সামটাইমস দা রিঅ্যাকশন কন্ডিশন, মানে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়। কি কি না, টেম্পারেচার, প্রেসার, ক্যাটালিস্ট ইটিসি ফর দা রিঅ্যাকশন আর ইন্ডিকেটেড অ্যাবাভ এন্ড অর বিলো দা অ্যারো ইন দা ইকুয়েশন। আমরা যখন অ্যারো চিহ্ন দিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই তোমাদের, এই অ্যারো চিহ্ন যখন দিয়েছিলাম অর্থাৎ এদিকে রিঅ্যাক্ট্যান্ট ছিল আর এদিকে কি ছিল প্রোডাক্ট ছিল, কন্ডিশন গুলো আমরা এই অ্যারো চিহ্নের উপরে বা নিচে লিখবো, আমরা এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করবো। কন্ডিশন কি, অনেক সময় রাসায়নিক বিক্রিয়ায় টেম্পারেচার দিতে হয়, অনেক সময় প্রেসার দিতে হয়, আবার ক্যাটালিস্ট দিতে হয়, আবার কি রিএজেন্টও দিতে হয় আমাদের, হ্যাঁ কি না? তো এই যে কন্ডিশন গুলো আমরা কি করব, এই অ্যারো চিহ্নর উপরে বা নিচে আমরা দিব। চলো আমরা এরকম দেখে নিই কিছু এক্সাম্পল আকারে। কার্বন মনোক্সাইডকে, কার্বন মনোক্সাইড গ্যাস আমরা সবাই জানি গ্যাস লিখে দিয়েছি, প্লাস 2 হাইড্রোজেন মানে হাইড্রোজেন গ্যাসকে আমরা কার্বন মনোক্সাইডে চালনা করছি। কত না 340 অ্যাটমসফিয়ার চাপে, 340 অ্যাটমসফিয়ার চাপে কি উৎপন্ন করছে এখান থেকে না মিথানল উৎপন্ন করছে। এর নাম কি মিথানল, একে কি বলবো আমরা মিথানল বলবো আমরা। ক্লিয়ার? বুঝতে পারলে কি বললাম, হ্যাঁ কি না? এটা নাম হচ্ছে কি মিথানল। ওকে, এর নাম হচ্ছে মিথানল। চলো তাহলে কন্ডিশন এখানে কি দিলাম, কন্ডিশন এখানে দিলাম আমি 340 অ্যাটমসফিয়ার বা প্রেসার। এবার দেখো 6 মোল আমি কার্বন ডাই অক্সাইড অ্যাকুয়াস মাধ্যমে আছে বা গ্যাস আকারও লিখতে পারি এখানে আমরা, আর 12 মোল কি আছে জল নিয়েছি এখানে, দিয়ে তাকে আমি সানলাইট মানে কন্ডিশন মানে সানলাইট বলতে সূর্যালোক বা এইচ নিউ লিখতে পারি আমরা এখানে, আর হচ্ছে ক্লোরোফিল 2 মানে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড যে জলের সাথে রাসায়নিক বিক্রিয়া করছে সেখান থেকে কি পাই আমরা না গ্লুকোজ পাই আমরা, C6H12O6 অ্যাকুয়াস মাধ্যমে গ্লুকোজ পাই, আর হচ্ছে অক্সিজেন গ্যাস দেয় আর হচ্ছে ওয়াটার উৎপন্ন করে।
সেই অক্সিজেন গ্যাস কি করে আমাদের সালোক সংশ্লেষের মাধ্যমে আমাদের পরিবেশ থেকে গ্রহণ করি আমরা, তাই না? তো এটার কন্ডিশন কি দিলাম বলো দেখি, না সূর্যালোক অর্থাৎ সানলাইট বা এইচনিউ লিখতে পারি, আর হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলের সাহায্যে কিন্তু উদ্ভিদ কি করে সালোক সংশ্লেষ প্রসেস করে আমাদের অক্সিজেন সরবরাহ করে। তাহলে কন্ডিশন গুলো দেখতে পাচ্ছ, এই যে অ্যারো গুলো দিয়েছি, এই অ্যারোর উপর বা নিচে আমরা লিখতে পারবো। সেই কথা বললাম যে sometimes the reactant বা reaction condition গুলো such as temperature, pressure and catalyst etc for the reaction are indicated above and or below the arrow in the equation। তাহলে অ্যারোর আমরা উপর নিচে শুধু কন্ডিশন গুলো এখানে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? বুঝতে পারলে কি বললাম, হ্যাঁ কি না? বুঝতে পারলে কি বললাম? চলো আমরা মডিউল নম্বর 4 এ আমরা পড়ে নিই, এখানে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া তাদের এক্সপেরিমেন্টও আমরা করে নিব। চলো দেখো, ফার্স্ট হচ্ছে টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন, মানে কেমিক্যাল রিঅ্যাকশন কত ধরনের টাইপ হয় সেই টাইপ গুলো আমরা আজকে জানবো, টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন। দেখো ফার্স্ট বলছি, we have learned that during a chemical reactions atoms of an elements do not change into those of another elements। বলছে আমরা এখান থেকে শিখতে পারলাম যে, বা আমরা জানতে পারবো যে কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে যে পরমাণুগুলো উপস্থিত থাকে, যে পরমাণুর মধ্যে উপস্থিত যে এলিমেন্ট গুলো থাকে তারা অন্য কোনো এলিমেন্টের সাথে চেঞ্জ হয়ে যায় না, সেই কথাটা বলছে এখানে। আর nor do atoms disappears from the mixture or appears from elsewhere। তার বলছে কিছু কিছু পরমাণু তারা কিন্তু মিক্সচারে থাকে, তারা কখনো অদৃশ্য হয়ে যায় না বা কারোর সাথে যুক্ত হয়ে যায় না। Actually, chemical reaction involve the breaking and making of the bonds between atoms to produce new substance। কথাটা কি বলছে বলো দেখি? কথা বলছে যে কেমিক্যাল রিঅ্যাকশন তখনই হবে যখন তারা বন্ড গুলোকে ভাঙবে এবং নতুন একটা প্রোডাক্ট ফরমেশন তৈরি করার জন্য আবার বন্ড কিন্তু তৈরি করবে, বুঝতে পারলাম? অর্থাৎ বন্ড ভাঙা আর তৈরি করা, অ্যাকচুয়ালি এটাই হয় কিন্তু কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়ায়। এই জন্য বলছি যে কেমিক্যাল রিঅ্যাকশন ইনভলভ দ্য ব্রেকিং এন্ড মেকিং অফ বন্ডস, অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশনে বন্ড গুলোকে আমরা ভেঙে আবার নতুন ভাবে তৈরি করতে পারবো, বিটুইন দ্য অ্যাটমস প্রডিউস নিউ সাবস্টেন্স, এবং নতুন একটা পদার্থ আমরা পাবো। ক্লিয়ার? চলো আমরা এরকম কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আমরা জেনে নিই। ফার্স্ট দেখো বলছি যে বার্নিং অফ কোলকে আমরা হিট দিচ্ছি, ওকে? কি হবে না, কার্বনকে আমরা অক্সিজেনে পোড়ালে আমরা সবাই জানি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, CO2 উৎপন্ন হয়। তাহলে কার্বন ডাই অক্সাইড মানে কি না, একটা কার্বন আর দুটো অক্সিজেন। তাহলে একটা কার্বন আছে আর দুটো কি আছে, অক্সিজেন আছে। এই দুটো কার্বন দুটো অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ দেখো কার্বন অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করছে। দেখো পত্রের ক্ষেত্রে আমি গ্যাস দিয়েছি, এখানে গ্যাস স্টেট, এখানেও গ্যাসীয় স্টেট আছে, এখানে কিন্তু সলিড স্টেট কার্বন, ওকে? চলো এরকম আরো দেখে নি এক্সাম্পল। বলছে ফরমেশন অফ ওয়াটার আমরা কিভাবে তৈরি করব। ওয়াটারের ক্ষেত্রে আমরা জানি একটা অক্সিজেন থাকে আর দুটো হাইড্রোজেন থাকে, তারা যুক্ত হয়ে কি উৎপন্ন করে, ওয়াটার উৎপন্ন করে। চলো আমরা রাসায়নিক বিক্রিয়া দেখে নি। ওয়ান্স অ্যাটমস অফ অক্সিজেন কম্বাইন্ড উইথ 2 atoms of hydrogen to form the water molecules। বুঝতে পারলাম কি বলছি? তাহলে একটা অক্সিজেন অ্যাটম কি করে, কম্বাইন করে দুটো হাইড্রোজেন অ্যাটমের সাথে দিয়ে কি উৎপন্ন করে, ওয়াটার মলিকিউল তৈরি করে। রাসায়নিক বিক্রিয়া দেখতে পাচ্ছ, দেখো দুটো হাইড্রোজেন দিয়েছি এখানে আর একটা অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে H2 উৎপন্ন করছে। যেহেতু এখানে দুটো অক্সিজেন 2 গুণ করে দিয়েছি এখানে, আর এখানে 2 গুণ করে দিয়েছি, কারণ 4টা হাইড্রোজেন, এখানে দেখো দুদিনে 4টা হাইড্রোজেন। পুরোপুরি কিন্তু আমরা ব্যালেন্স শিখে এসেছি, যেহেতু এখানে ব্যালেন্স করি কিন্তু আমাদের বুঝতে হবে, ওকে? চলো এবার হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশন। কম্বিনেশন কথা হচ্ছে যুক্ত হয়ে একটা সিঙ্গেল প্রোডাক্ট উৎপন্ন করবে। চলো আমরা দেখে নিই। দেখো এ একটা আমি রিঅ্যাকট্যান্ট, তার সাথে বি একটা রিঅ্যাকট্যান্ট যোগ করেছি আমি, দিয়ে কি উৎপন্ন করছে, AB উৎপন্ন করছে। তার মানে দুটো রিঅ্যাকট্যান্ট যুক্ত হয়ে একটা সিঙ্গেল প্রোডাক্ট উৎপন্ন করছে, এটাকে আমরা কি বলবো, কম্বিনেশন রিঅ্যাকশন। A chemical reaction in which 2 or more reactant combine to form a single product। তাহলে কি বলছে, কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়ায় 2 বা 2 এর বেশি রিঅ্যাকট্যান্টস যুক্ত হয়ে কি উৎপন্ন করছে, একটা সিঙ্গেল প্রোডাক্ট উৎপন্ন করছে। একে আমরা কি বলবো না, কম্বিনেশন রিঅ্যাকশন। দিস ইজ কল্ড কম্বিনেশন রিঅ্যাকশন। আমরা এই কম্বিনেশন রিঅ্যাকশনের কিছু এক্সাম্পল দেখে নিই আমরা।
দেখো ফার্স্ট আমি একটা বিকারে ক্যালসিয়াম অক্সাইড রেখেছি, কি রেখেছি? ক্যালসিয়াম অক্সাইড। আর একটা বিকার আমি কি রেখেছি? ওয়াটার রেখেছি। ওকে, তো এই অবস্থায় এখন আমাদের যে থার্মোমিটার তার টেম্পারেচার ছিল কত না 25 ডিগ্রি সেন্টিগ্রেড। চলো আমি ওয়াটার অ্যাড করলাম কোথায়? না এই ক্যালসিয়াম অক্সাইডে। ক্যালসিয়াম অক্সাইডে আমি কি করলাম না ওয়াটারটাকে অ্যাড করলাম। কি উৎপন্ন হচ্ছে না সিলেক্টেড লাইম উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর তাপও উৎপন্ন হয়। এই রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু প্রচুর হিট রিলিজ হয়। দেখতে পাচ্ছ এটা গ্যাসও উৎপন্ন হচ্ছে এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। চলো 25 ডিগ্রি টেম্পারেচার ছিল রুম টেম্পারেচার। এবার আমি এখানে টেম্পারেচার দেখে নিই রাসায়নিক বিক্রিয়া কত ডিগ্রি হয়েছে। দেখো রাখতে দেখতে পাচ্ছি টেম্পারেচার বেড়ে গিয়ে কত হয়ে গেছে 30 ডিগ্রি। তার মানে এখানে টেম্পারেচারটা প্রচুর পরিমাণে রিলিজ হচ্ছে। ক্যালসিয়াম অক্সাইড মানে যেটা আমি এখনই দিয়েছিলাম বিকারে আগের মধ্যে, এটাকে কুইক লাইম বলা হয়। শর্ট কোশ্চেন জন্য খুব ইম্পর্টেন্ট। কুইক লাইম এর সংকেত কি বা হোয়াট ইজ কুইক লাইম, শুধু তোমরা সংকেত লিখে দিবে যে ক্যালসিয়াম অক্সাইড। তার সাথে আমি যোগ করছি ওয়াটার। এখন দেখলাম তাহলে ওয়াটার যোগ করলে কি হবে? এখান থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH এর হোল 2 বা সিলেক্ট লাইম বলবো আমরা, বা সিলেক্ট লাইম বলবো যাকে। শর্ট কোশ্চেন জন্য এগুলো দেয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি বলবো আমরা? সিলেক্ট লাইম বলবো। এখানে প্রচুর পরিমাণে কিন্তু তাপ উৎপন্ন হয়। ডু ইউ নো, আমরা কি জানি? দেখো এ সলিউশন অফ সিলেক্ট লাইম প্রডিউসড ইজ ইউজ ফর হোয়াইট ওয়াশিং ওয়ালস। মানে আমরা যে ওয়াশিং ওয়াল বলা হয় হোয়াইট কালারের, যে আমরা ওয়ালে আমরা ইউজ করি আমরা সলিউশন ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেগুলো প্রডিউস করতে পারি আমরা। এবং আস্তে আস্তে কিন্তু এটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়। দেখো আমি বলছি এখনই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট স্লোলি উইথ দা কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ইন এয়ার টু ফর্ম এ থিন লেয়ার অফ ক্যালসিয়াম কার্বনেট অন দা ওয়ালস। অর্থাৎ কি হচ্ছে না ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড সাথে যে ক্যালসিয়াম অক্সাইড নিয়েছিলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে CaOH এর হোল 2 যেটা বললাম আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড স্লোলি রিঅ্যাক্ট করছিল কার সাথে? না কার্বন ডাইঅক্সাইড সাথে। দিয়ে কি করছে না একটা ক্যালসিয়াম কার্বনের উৎপন্ন করবে, যেটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে যায়, হার্ডনেস হয়ে যায়। এই যে ক্যালসিয়াম কার্বনেটটা পেলাম ইজ ফর্মেড আফটার 2 or 3 days। 2 থেকে 3 দিনের পর কিন্তু ক্যালসিয়াম কার্বনেটটা যে ফর্মেট পাবো সেটা কিন্তু হোয়াইট ওয়াশিং এন্ড গিভ শাইনি ফিনিশ টু দা ওয়ালস। অর্থাৎ আমাদের ফিনিশিং ওয়াল, চকচকে একটা ফিনিশ ভাবে ওয়াল পাবো আমরা। সেটা কি 2 থেকে 3 দিন পর যে ক্যালসিয়াম কার্বনেট হার্ডনেস আকারে পেলাম যেটা আমরা। It is interesting to note that the chemical formula of the marble, যাকে মার্বেল বলি, সেটা কি নাম না ইজ অলসো ক্যালসিয়াম কার্বনেট CaCO3। এটাই হচ্ছে কিন্তু পরবর্তীকালে পাবো। অর্থাৎ এইটা কিন্তু পুরোপুরি মার্বেল পাথরে পরিণত হয়, কারণ আমরা এগুলো মার্বেল গুলো তো আমরা ওয়ালে আমরা ইউজ করি, তাই না? তাহলে এই রাসায়নিক বিক্রিয়া আমরা দেখে নিই। দেখো তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলো। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমি কি করলাম না কার্বনের অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলাম। সেখান থেকে দেখতে পেলাম ক্যালসিয়াম কার্বনের উৎপন্ন হচ্ছে, যেটা কি পুরোপুরি হার্ডনেস হয়ে যাচ্ছে। আর কি উৎপন্ন করবে? এখান থেকে ওয়াটার উৎপন্ন করবে। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতে পারলে এই রাসায়নিক বিক্রিয়াগুলো, হ্যাঁ কি না? তোমরা প্লিজ কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, তো আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত রাখলাম আমি। মডিউল নম্বর 5 আমি নেক্সট পার্টে অর্থাৎ নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আবার আলোচনা করব। সেখানে আরো রাসায়নিক কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে আরো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি আবার হাজির হব। তো তোমাদের বারবার বলছি, যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এবং ক্লাস ভিডিও তোমাদের ভালো লাগলে বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করো। আজকের ক্লাসটা কিন্তু আমি এই পর্যন্ত রাখছি। নেক্সট ক্লাস কিন্তু আবার নতুন একটা টপিক নিয়ে কিন্তু আমি আবার চলে আসব। থ্যাংক ইউ সবাইকে।